নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের লেখা এক ব্যতিক্রমী গল্প, চোর। এক দম্পতির গল্প, যাদের কাছে চুরি ছিল না শুধু অভ্যেস, তা ধীরে ধীরে রূপ নিয়েছিল এক নিঃশব্দ প্রতিযোগিতায়। এই লুকানো লড়াইয়ের মাঝেই তৈরি হয় গল্পের আসল টানাপোড়েন। চলুন শুনে নিই নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প, চোর। ঘরে ঢুকেই গা থেকে চাদরটা খুলে অমূল্য বিছানার ওপর রাখল। তারপর পকেট থেকে সরু লম্বা সাইজের একটা সাবানের বাক্স, আরেক কৌটো স্নো বার করে স্ত্রীর সামনে ধরে বলল, নাও তুলে রাখো। রেনু হাতখানা বাড়িয়েই তাড়াতাড়ি আবার সরিয়ে নিল, যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে। তারপর সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আজ আবার এসব এনেছ যে? অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল, কিন্তু পর মুহূর্তেই তীব্র দৃষ্টিতে রেনুর দিকে চেয়ে ক্রোধ এবং ব্যঙ্গ মিশ্রিত অদ্ভুত হাস্যে বলল, এনেছি বাজারে বিক্রি করবার জন্যে। সঙ্গে সঙ্গেই সুর বদলে হঠাৎ যেন ধমকে উঠল অমূল্য, বলেই জিনিসগুলো হাত থেকে নিতে পারবে কি না। রেনু আস্তে আস্তে বলল, হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো, আমি নিতে পারবো না কেন? এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেনু জলচৌকিটার ওপর রেখে দিল। অমূল্য বলল, শেষ পর্যন্ত না নিয়ে যখন পারবেই না জানো, তখন আগে থাকতে ভদ্রভাবে নিলেই হয়। অত চেঁচামেচি, অত সতীপনা কিসের জন্যে? আরেকদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজই তাই করবো নাকি? এগুলো আমার নিজের পয়সায় কেনা। রেনু স্বামীর দিকে তাকিয়ে একটু ম্লান হাসল। দেখো, আর যাই করো, আমার কাছে মিথ্যে কথা বলো না। অমূল্য আবার জ্বলে উঠল, না, খর্দার মা গোসাই এসেছো কিনা তুমি, তোমার কাছে মিথ্যে কথা বলবো না। এবার সত্যি সত্যিই হাসি পেল রেনুর। খর্দার মা গোসাই ছাড়া আর কারো কাছে বুঝি সত্যি কথা বলা যায় না? অমূল্য এক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল। হাসলে ভারী সুন্দর দেখায় ওকে। কেবল এই গোড়ামিটুকু যদি না থাকতো, এই অতিরিক্ত সূচিবায়ু। রেনু একবার চোখ নামিয়ে নিল, তারপর আবার অমূল্যর দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমার ভালোর জন্যই বলি, না হলে আমার আর কি। একদিন যদি হাতে নাতে ধরা পড়ে যাও, তখন কি দশা হবে বলো তো? তখন কি আর মান থাকবে? অমূল্য অটুট আত্মপ্রত্যয় বলল, খেপেছ? তেমন কাঁচা হাত আমার নয়। হাত কাঁচা নয়, এই নিয়ে বড়াই করতে লজ্জাও হয় না অমূল্যর। সেই লজ্জায় রেনুর নিজের মরে যেতে ইচ্ছা করে। হাত কাঁচা নয় তো তা ঠিক, কোনো দ্বিধাই যেন নেই অমূল্যর। বিয়ের কদিন পরে তারা ট্রামে করে যাচ্ছিল ইডেন গার্ডেন দেখতে। একই বেঞ্চে পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য। কন্ডাক্টর এলে টিকিট চাইতে। সঙ্গে সঙ্গে অমূল্যর মনোযোগ আরও বেড়ে গেল। কন্ডাক্টর তবু জিজ্ঞাসা করল, বাবু টিকিট? অমূল্য একবার মাথা নেড়ে রেনুর সঙ্গে গল্পই করতে লাগলো। রেনু স্পষ্ট দেখল কন্ডাক্টরটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল। অমূল্য অনর্গল কথা বলতে লাগলো, কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে। ছি ছি, কি মনে করলো কন্ডাক্টরটা? মাত্র দুয়ানারই তো ব্যাপার। কন্ডাক্টর একটু সরে গেলে রেনু চুপি চুপি স্বামীকে জিজ্ঞাসা করেছিল, টিকিট করলে না যে? অমূল্য হেসে বলেছিল, ও, তুমি বুঝি আবার তা লক্ষ্য করেছ? টিকিটই যদি করব তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন? রেনু অবাক হয়ে বলেছিল, ও মা, ফার্স্ট ক্লাসে ছাড়া আবার ভদ্রলোক মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি? তাই বলে টিকিট করবে না? অমূল্য সগর্বে বলেছিল, একা যখন উঠি তখনই ডাব্লুটিতে চলি। আর আজ তো তুমি সঙ্গে আছো। বিয়ে করায় বড্ড খরচ। 2-4 পয়সাও যদি এভাবে পুষিয়ে না নেওয়া যায়, তাহলে কি করে চলে বলো? রেনু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে, কিন্তু ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টরকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেনুর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো, তখন রেনুর বুকের ভেতর টিপটিপ করছে। রক্ষা যে
সেই আগের কন্ডাক্টর নয়। এবার সে তাহলে অমূল্যর কাছ থেকে টিকিটের পয়সা আদায় করে তবেই ছাড়ত। ছি ছি, এক গাড়ি লোকের সামনে কি করে তাদের মান থাকতো, কি করে তারা মুখ দেখাতো। গাড়ি থেকে নেমে রেনু বলেছিল, ছি, এসব আমি মোটেই পছন্দ করি নে। অমূল্য বলেছিল, কি সব? এই টিকিট না কেটে ট্রামে বাসে চলা, ছি। অমূল্য হেসেছিল ও গম্ভীরভাবে বলল, তুমি বুঝি সেই কথাই ভাবছ? আচ্ছা, সূচিবায়গ্রস্ত মেয়ে তো তুমি, বুঝতে পারছি তুমি আমাকে ভোগাবে। হিস্টিরিয়া টিস্টিরিয়া আবার নেই তো? তার মানে? তার মানে এসব মেয়েদের তাও থাকে। রেনু বলেছিল, ছি, সামান্য 2 আনা পয়সার জন্যে। অমূল্য বাধা দিয়ে জবাব দিয়েছিল, 2 আনা পয়সা নয়, 2 আনা 4 আনা, দিব্যি 1 প্যাকেট সিগারেট হবে। চাইলে না কেন? সিগারেটের পয়সা আমি তোমাকে দিতুম। এর কদিন পর অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে এসে উপস্থিত। দেখো তো কেমন চিরুনিখানা। রেনু সাগ্রহে হাত বাড়িয়ে চিরুনিখানা নিয়ে বলল, বাহ, চমৎকার তো, কত দাম? অমূল্য বলল, 2.5 টাকা। রেনুর মুখ ম্লান হয়ে গেল। ছি, এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি চিরুনি? চিরুনি তো আমার অভাব নেই। এই সেদিনই তো বউভাতে 3খানা চিরুনি পেয়েছি। যাই বলো, এসব বাবুগিরি আমার মোটেই পছন্দ না। যা দিনকাল, তাতে এভাবে পয়সা নষ্ট করবার কোনো মানে হয়? অমূল্য আত্মপ্রসাদে হেসে বলল, পাগল হয়েছ? গ্যাটের পয়সা খরচ করে বাবুগিরি করতে যাব? অত পয়সা পাল ব্রাদার্স দেয় না। রেনু বলল, ও কোম্পানি বুঝি নিজেদের লোক বলে খুব সস্তায় দিয়েছে? অমূল্য হেসে বলল, কেবল সস্তায় নয় গো, একেবারে বিনামূল্যে। জানে কি না আনকোরা নতুন বউ এসেছে ঘরে? রেনু সলজ্জে বলল, যা কি যে বলো, মুখে তোমার কোনো আগল নেই। সত্যি 2.5 টাকার জিনিস কত দামে পেলে বলো না? আমার বৌদির জন্য একখানা আনাবো। অমূল্য অকস্মাৎ চটে উঠল, হয়েছে, আর ন্যাকামি করো না। মেয়েদের ন্যাকামি কখনো ভালো লাগে, তাই বলে কি সবসময় সহ্য হয়? তার মানে? তার মানে পয়সা লাগেনি, হাত সাপাইতে এসেছে। তা তোমার জন্যে পারি বলে তোমার বৌদির জন্যেও পারতে হবে এমন কি কথা আছে? কিছুক্ষণ গুম হয়ে থেকে রেনু বলেছিল, ও চিরুনিতে আমার কাজ নেই, ওটা তুমি কালই ফেরত দিয়ে এসো। ছি, অমনি রাগ হয়ে গেল বুঝি? আচ্ছা আচ্ছা, তোমার বৌদির জন্যও না হয় একখানা এনে দেব, 1000 হলেও সালাস তো। কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কথা বলেনি। আজও রেনু চুপ করে রইল। কোনো ভদ্রলোকের ছেলে যে এসব করতে পারে তা যেন ধারণায় আনা যায় না। গরিব তো তার বাপ ভাইও, কিন্তু পরম শত্রুও কি কোনোদিন বলতে পারবে যে পরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা, হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত তারা দেখেছে? নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় রেনু। শেষ পর্যন্ত এমন লোকের হাতেই পড়তে হলো। আর শুধু হাতে পড়া নয়, আজীবন এই লোকটির সঙ্গেই তাকে বাস করতে হবে, হাসতে হবে, আদর সোহাগ করতে হবে, তারপর ছেলে হবে, মেয়ে হবে। কিন্তু কিছুতেই অমূল্যর প্রবৃত্তি আর বদলাবে না। কেননা এসব অভ্যেস মানুষের যায় না, বয়স হলেও পয়সা হলেও না। রেনু অনেক শুনেছে, অনেক দেখেছে, তারপর সব একাকার হয়ে যাবে। কেউ জানবে না যে রেনু অন্য প্রকৃতির মেয়ে। এসব সে সহ্য করতেই পারে না। কেউ কি একথা বিশ্বাস করবে? সবাই জানবে অমূল্য যেমন ছিচকে চোর, রেনু তেমনি চোরের বউ। অন্ধকারে স্বামীর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে ঘৃণায় রেনুর যেন সর্বাঙ্গ কুঞ্চিত হয়ে এলো। এমন একটি লোক তাকে জড়িয়ে ধরেছে, যার মন ছোট, প্রবৃত্তি ছোট, পরের দোকান থেকে জিনিস চুরি করে আনতে যার কোনো লজ্জা ঘৃণার বালাই নেই। অমূল্যর চুম্বনের প্রত্যুত্তরে রেনু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, আমার একটা কথা শুনবে? কি? রেনু বলল, ওভাবে জিনিসপত্র আর এনো না। সত্যি বলছি, ওসব আমার কিছু দরকার নেই। আমি আর কিচ্ছু চাই নে, কেবল তুমি ভালো হও, ভদ্র হও। 10 জনে যদি তোমাকে ভদ্রলোক বলে তাহলে আমার তৃপ্তি। এবার
স্তব্ধ হবার পালা অমূল্য। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরল। এই নীতিশিক্ষার দক্ষিণা রেণুকে পুরোপুরিভাবে না দিয়ে তার শান্তি নেই। রেণু বলল, ও কি রাগ করলে নাকি? তোমার ভালোর জন্যই তো বলছি। অমূল্য জবাব দিল, আমিও ভালোর জন্যই বলছি, চুপ করে ঘুমাও। পরদিন ভোরে অমূল্য স্ত্রীকে কাছে ডাকল। এই শোনো। রেণু কাছে এসে বলল, কি? অমূল্য ফিসফিস করে বলল, ওপরের বিনোদবাবুদের ঘরে কাল নতুন কতগুলো কাঁসার বাটি এসেছে না? রেণু অবাক হয়ে বলল, হ্যাঁ, তাতে তোমার কি? বিনোদবাবুর বইয়ের সঙ্গে তো তোমার খুব ভালো আলাপ। ও ঘরে তো তোমার অবাধ গতিবিধি। হ্যাঁ, মাসিমা আমাকে ভারী ভালোবাসেন, আর তার ছোট ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না। অমূল্য তেমনি ফিসফিস করে বলল, তবে তো আরও সুবিধে। দুধ খাওয়ানো হয়ে গেলে কাপড়ের তলায় করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে। রাগে ও দুঃখে মুখ দিয়ে রেণুর কিছুক্ষণ কথা সরল না। একটু পরে সে বলল, কি যা তা বলছো? মাথা খারাপ হয়েছে তোমার? অমূল্য অম্লান মুখে বলল, মোটেই না। কাঁসার আজকাল সের কত জানো? 2-3টে বাটি যদি সরাতে পারো তাহলে 2 দিন বক্সে বসে দুজনে বেশ থিয়েটার দেখে আসতে পারবো। অমূল্য হাসল। রেণু ক্রুদ্ধ কণ্ঠে বলল, যেমন মানুষ তার তেমনি তার ঠাট্টা। ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না। অমূল্য বলল, ঠাট্টা নয়, সত্যিই বলছিলাম। দুপুরবেলা মাসিমার কোলের ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেণুর হাত কাঁপতে লাগলো। কি সাংঘাতিক মানুষ অমূল্য, কি বিশ্রী ঠাট্টাই সে করতে পারে। কয়েকদিন পরে বেলা 7:30 বাজে, তবু অমূল্য বিছানা থেকে উঠবার নাম নেই। অন্যদিন চাটা খেয়ে এর মধ্যে অমূল্য বেরিয়ে পড়ে। লোকটা 8টা থেকে তার ডিউটি করে। রেণু কাছে এসে অমূল্যর মুখের ওপর লেপটা সরিয়ে নিয়ে বলল, কি মশাই, খুব যে ঘুমোনো হচ্ছে, বেলা হয় না আজ? অমূল্য অদ্ভুত একটু হাসল। আজ আর বেলা হবে না। স্বামীর হাসি আর কথার ভঙ্গিতে কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেণুর। বলল, কেন, দোকান আজ বন্ধ নাকি? কি উপলক্ষে বলো দেখি? অমূল্য চটে গিয়ে বলল, ন্যাকা, কি উপলক্ষে? উপলক্ষ আবার কি? উপলক্ষ আমার শ্রাদ্ধ। বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরতে চেষ্টা করল। রেণু এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এমন যে হবে আমি আগেই জানতাম। অমূল্যর আর পাশ ফেরা হলো না। কি কি বললে? রেণু বলল, বলবার আর কি আছে, তবু ভাগ্যি যে পুলিশে দেয়নি, এমনিই ছেড়ে দিয়েছে। অমূল্য বলল, উহ, কি আফসোসের কথা, কিন্তু এর চেয়ে বোধহয় পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল। আমি জেল খাটতুম আর তুমি ততদিনে সাধু সঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে। কিছুক্ষণ বাদে মনে মনে কি মতলব ঠিক করে অমূল্য উঠে পড়ল। হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখে রেণু 2 হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। অমূল্য কাছে এসে বলল, এ কি এমন করে বসে রয়েছ যে, হলো কি তোমার? কিন্তু রেণুর কাছ থেকে কোনো সাড়া এলো না। অমূল্য বলল, বাহ, মুখই তুলবে না ঠিক করেছো নাকি? কিন্তু মুখ দেখাতে লজ্জা তো আমার হবার কথা, তোমার কি? রেণু হঠাৎ মাথা তুলে বলল, তোমার প্রাণে কি মায়া মমতা বলতে কিছু নেই একেবারে? তুমি কি পাষাণ? অমূল্য পাষাণ নয়। নীরবে আস্তে আস্তে রেণুর চুলের ওপর হাত বুলোতে থাকে। মিনিট খানিক পরে রেণু মুখ তুলে আবার জিজ্ঞাসা করল, কি এমন অপরাধ করেছিল যে ওরা তোমাকে ছাড়িয়ে দিল? কৈফিয়তটা অমূল্যর কাছে নয়, অমূল্যর মনিবের কাছেই যেন দাবি করছে রেণু। অমূল্য একটু অবাক হয়ে গেল। বলল, অপরাধ আবার কি? বুড়ো ক্যাশিয়ার বেটা পেছনে লেগেছিল। অপরাধ তার স্ত্রীর জন্য কেন 1 কৌটো পাউডার হাত সাফাই করে নিয়ে দিতে পারিনি। ম্যানেজারকে গিয়ে লাগিয়েছে আমার বিরুদ্ধে। রেণু আজ স্বামীর কথার প্রতি বর্ণ বিশ্বাস করে বলল, সাধু যে পৃথিবীতে সকলেই তা জানা আছে। দিন কয়েক খুব চাকরি খুঁজল অমূল্য, কিন্তু হয় হয় করে কোনোটাই ঠিক হয়ে উঠল না। রেণু ভরসা দিয়ে বলে, অত ভাবো কেন, চাকরির কি অভাব আছে আজকালকার দিনে?
হবে একদিন। কিন্তু দিন কয়েকের মধ্যে চাল বাড়ন্ত হয়ে পড়ল। শুধু চাল নয়, তেল, নুন, ডাল বলতে কিছুই নেই। অমূল্য মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবল, এক কাজ করা যায়, কিন্তু তুমি কিছু মনে করবে না তো? না, মনে আবার কি করব? স্নো আর সাবানের বাক্সগুলো দাও, জানা লোক আছে, উচিত দামেই দিয়ে দিতে পারলে। রেনুর মুখখানা যেন কালো হয়ে উঠল। তারপর বলল, আচ্ছা নাও, কিন্তু এভাবেই বা কতদিন চলবে? অমূল্য বলল, সে তো নিশ্চয়ই, অন্য ব্যবস্থা করতে হবে। 2-3 দিন পরে দেখা গেল অমূল্য কোত্থেকে একটা দামি ফাউন্টেন পেন এনেছে। রেনু একবার পেনটার দিকে তাকালো, তারপর একবার স্বামীর দিকে তাকালো। অমূল্য প্রতি মুহূর্তেই আশঙ্কা করতে লাগলো, এই বুঝি রেনু তীব্র কণ্ঠে তিরস্কার করে উঠবে। কিন্তু আশ্চর্য, রেনু এই সম্বন্ধে কোনো কথাই বলে না, যেন কোনো কিছু ঘটেইনি। তেমন সহজ নিশ্চিন্তভাবে ঘর ঝাড় দিতে লাগলো। মাঝখানে একবার সে স্বামীর দিকে চেয়ে বলল, নারকেল তেল কিন্তু একেবারে নেই। অমূল্য বলল, আচ্ছা। সন্ধ্যের দিকে পেনটা দেখা গেল না। তার বদলে চাল, ডাল, তেল, কয়লার ঘর ভরে গেল। সুগন্ধ নারকেল তেল এলো 1 শিশি। রেনু এবারও কোনো কথা না বলে জিনিসপত্রগুলো গুছিয়ে তুলছে। অমূল্য বলল, দাঁড়াও, আরেকটা জিনিস আছে তোমার জন্যে। রেনু বলল, কি? অমূল্য পকেট থেকে একটা ওটিন স্নো বের করে রেনুর হাতে দিয়ে বলল, পাল ব্রাদার্স থেকে একেবারে নগদ পয়সা দিয়ে কেনা। বুড়ো বিষ্টুবাবুর নাকের সামনে 5 টাকার নোটখানা বাড়িয়ে দিয়ে বললুম, চেঞ্জ প্লিজ, একটু তাড়া আছে বাইরে। রেনু হেসে বলল, এও জানো তুমি? আর এত তোমার মনে থাকে? রাত্রির অন্ধকারে স্বামীর রোমশ বুকের মধ্যে মুখ গুজে রেনু আস্তে আস্তে বলল, যাই বলো, আমার কিন্তু গা কাঁপছে এখনো। এত সাহস কি ভালো? রেনুর খোপার ওপর সাদরে আস্তে একটু চাপ দিয়ে অমূল্য বলল, সাহস ভালো নয়। সাহস না থাকলে এতদিন উপোস করে মরতে হতো। তোমার মতো ভীরু হলেই হয়েছিল আর কি। আস্ত একটা অকর্মার ধাড়ি। তোমার মতো অমন সুবিধা সুযোগ যদি আমার থাকতো। অভিমানে কথা ফুটল না রেনুর, ঠোঁট ফুলে উঠতে লাগলো বারবার। এর জবাব রেনু স্বামীকে একদিন না একদিন না দিয়ে ছাড়বে না। 2-3 দিন বাদে সুযোগ তো এসেছে, কিন্তু রেনুর হাত কাঁপে আর বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে। দেওয়ালের এক কোণে পেরেকে বিনোদবাবুর হাত ঘড়িটা ঝুলানো রয়েছে। এরকম প্রায়ই থাকে। ভারী ভুলো মন বিনোদবাবুর। যেদিন আপিসের বেলা বেশি হয়ে যায় সেদিন আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না। কোনোদিন বা ঘড়ি ফেলে যান, কোনোদিন মানিব্যাগ। খাটের ওপর লেপ মুড়ি দিয়ে মাসিমা অচেতনভাবে ঘুমোচ্ছেন। তার কোলের ছেলেকে দুধ খাইয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দিল রেনু। নিস্তব্ধ ঘর, ঘড়ির শব্দ যেন এখান থেকেই শোনা যাচ্ছে। কিন্তু আশ্চর্য, অতটুকু হাত ঘড়িতে কি এত শব্দ হয়? না, এটা নিজেরই হৃৎপিণ্ডের শব্দ। একবার রেনু চেষ্টা করলো ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু অসম্ভব। এখান থেকে তার নড়বার সাধ্য নেই, পা আটকে গেছে মাটিতে। আর ওই হাত ঘড়িটা, ছোট ছোট কাঁটা দুটো তার 2 চোখের তারাকে বিদ্ধ করে রেখেছে। কিন্তু যদি ধরা পড়ে, যদি খোঁজ পড়ে ঘড়ির, তার রেনু কি জানে? এই 6 মাস ধরে বিনোদবাবুদের ঘরে সে আসে যায়, গল্প করে, এক গাছা কুটো পর্যন্ত নড়চড় হয় না। কেউ বলতে পারবে কোনোদিনও? রেনু যখন কোনো রকমে নিজের ঘরে এসে পৌঁছলো, তখন অদ্ভুত উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠেছে, বুক কাঁপছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। এমন আনন্দের স্বাদ অভূতপূর্ব। আরেকবার ছোট্ট ঘড়িটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখল রেনু। পুরুষের প্রথম স্পর্শ কি এত তীব্র, এমন রোমাঞ্চকর? সন্ধ্যার পর অমূল্য ম্লান মুখে ঘরে ফিরে এলো। আজ আর কোনো সুবিধা হয়নি। হঠাৎ রেনুর দিকে চেয়ে অমূল্য অবাক হয়ে গেল।
কি ব্যাপার, আজ যে একটু বেশি সাজের ঘটা দেখছি। দরজায় খিল দিয়ে এসে রেনু স্বামীর সঙ্গে প্রায় মিশে গিয়ে স্নিগ্ধ মধুর কণ্ঠে বলল, অত হিংসে কেন? সাজ তোমারও আজ মন্দ হবে না, যদিও কেবল এই রাত্রিটুকুর জন্যই, কিন্তু একটা রাত্রি বা কি কম। অমূল্য ঈষৎ বিরক্ত হয়ে কণ্ঠে বলল, কি বলছো, একটু পরিষ্কার করে বলো, হেয়ালি ভালো লাগে না সব সময়। রেনু বলল, সবুর সবুর, অত ব্যস্ত হচ্ছ কেন? তোমাদের সব কিছুতেই এত তাড়াহুড়ো, একটুকু ধৈর্যও সয় না প্রাণে, তাই না? খাওয়া দাওয়ার পরে আলো না নিভিয়েই স্বামীর পাশে এসে শুয়ে পড়ল রেনু। অমূল্য অবাক হয়ে বলল, আলোটা কি সারা রাত জ্বলবে? রেনু মুচকি এসে বলল, থাকলেই বা ক্ষতি কি তাতে? না গো, সারা রাত আলো জ্বালা থাকবে না, একটু পরেই নিভবে। দেখি দেখি বা হাতখানা বার করো দেখি। বা হাত দিয়ে আবার কি করবে? আর একটু দরকার আছে। ব্লাউজের ভেতর থেকে আস্তে আস্তে ছোট্ট ঘড়িটুকু বের করে রেনু স্বামীর মণিবন্ধে বেঁধে দিয়ে বলল, দেখি তো কেমন মানাচ্ছে। অমূল্য মুহূর্তকাল অবাক হয়ে থেকে শুষ্ক কণ্ঠে বলল, কি সর্বনাশ, এ তুমি কোথায় পেলে? রেনু গভীর রহস্য লোক থেকে যেন মৃদু একটু হাসল, বলল, তা দিয়ে তোমার দরকার কি, মানাচ্ছে কি না তাই বলো। তারপর হঠাৎ উঠে গিয়ে লাইটটা অফ করে এসে রেনু স্বামীর গলা জড়িয়ে ধরল। আজ তার কোনো কুণ্ঠা নেই, কোনো লজ্জা নেই, দীনতা নেই। আজ সে পৃথিবী জয় করে ফিরেছে। কি গো, কথা বলছো না যে, বলো না ঠিক মানিয়েছে কি না? মানাবারই তো কথা। আজ রেনু তার যথার্থ সহধর্মিনী। এতদিন ধরে এই তো অমূল্য প্রত্যাশা করে এসেছে, আজ তার উল্লসিত হয়ে উঠবার দিন। কিন্তু স্ত্রীর কোমল বাহুবেষ্টনের মধ্যে অমূল্য যেন কাঠ হয়ে রইল। পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত মাধুর্য যেন বিলুপ্ত হয়ে গেছে। আর যে চিরপরিচিত দুখানি হাত তার কণ্ঠ জড়িয়ে রয়েছে, তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কনকণিত মৃণালভুজ নয়, তাও আজ শ্রীহীন, কলঙ্কিত। আপনারা শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প চোর। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আসবো একটা নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।